একটি ভয়ঙ্কর অভিশপ্ত গ্রাম, যে গ্রামে কিছুদিন পরপরই যুবক ছেলেরা মারা যাচ্ছে অদ্ভুত কারণে। আর সেই অভিশাপের কারণে গ্রামবাসীরা সবসময় ভয়ে থাকত। এরপরে হঠাৎ করেই একদিন সেই গ্রামে এক দম্পতি আসে। তাদের দেখে গ্রামবাসীরা অবাক হয়ে যায়, আর তারা সবাই তাদেরকে সাবধান করতে থাকে। কিন্তু কেন? আর এরপরে সেই দম্পতির সাথে কি হয়েছিল, আর সেই গ্রামটা কেনই বা অভিশপ্ত হলো, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি সাসপেন্স থ্রিলার তামিল মুভি এমাগাথাগাম। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই এক পরন্ত বিকেলে একজন মহিলাকে প্রসব বেদনায় ছটফট করতে দেখা যায়। সেখানে একজন দায়ী ছিল, সে তাকে শান্ত করার চেষ্টা করছিল, আর সেই মহিলাটি প্রসব বেদনায় চিৎকার করছিল। অনেকক্ষণ প্রসব বেদনা সহ্য করার পরে অবশেষে সেই মহিলাটি একটি ফুটফুটে সন্তান জন্ম দেয়। এরপরে সেই বৃদ্ধ মহিলা সদ্য জন্মানো সেই সন্তানটিকে নিয়ে সেই মহিলার শাশুড়ির কাছে চলে আসে এবং তাকে সেই সন্তানটা দেয়। সেই মহিলা জিজ্ঞেস করে, আমার বৌমা কেমন আছে? তখনই সেই বৃদ্ধ মহিলাটি বলে, বাচ্চাটির মা মারা গেছে। এতে সেই মহিলার শাশুড়ি সেখানেই কাঁদতে থাকে। সিন কাট হয়ে যায়। এরপরেই কয়েক বছর পরের ঘটনা দেখানো হয়। সেই গ্রামটাতে একটি নাটক হচ্ছিল, আর সেই নাটকটা তারা সবাই খুব মনোযোগ দিয়ে দেখছিল। আর তাই যখন গ্রামবাসীরা নাটক শেষ হয়, হাততালি বাজায় সবাই। এরপরে নাটক দেখা শেষ করে যে যার মতো বাড়িতে ফিরে আসে। এরপরের দিনের ঘটনা দেখানো হয়। এক নবদম্পতি সেই গ্রামে আসে। তারা আসলে এখনও একে অপরকে বিয়ে করেনি, একে অপরকে ভালোবাসে। আর ছেলেটির নাম ছিল শ্রাবণ, মেয়েটির নাম নিবেদিতা। তারা দেখা যায় একটা রাস্তা দিয়ে হেঁটেই শ্রাবণের গ্রামের বাড়ি আসছিল। কিন্তু অনেকক্ষণ হাঁটার ফলে নিবেদিতা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিল। এই জন্য সে একটু রেগেই শ্রাবণকে জিজ্ঞেস করে, তোমার গ্রামের বাড়ি আর কত দূর? আর কত দূর যেতে হবে? শ্রাবণ বলে, এই তো চলে এসেছি, আর একটু। তখনই নিবেদিতা বলে, না আমি আর পারবো না, এই ব্যাগ নিয়ে হাঁটতে এই রোদের মধ্যে আমি আর পারবো না, তুমিই ব্যাগ নিয়ে এসো, আমি একাই যাব। তাই বাধ্য হয়ে শ্রাবণ দুটো ব্যাগ হাতে নিয়ে নিবেদিতার পিছু পিছু আসতে শুরু করে। আর কিছুক্ষণ এইভাবে আসার পরে তারা শ্রাবণের গ্রামে চলে আসে। কিন্তু গ্রামের লোকেরা তাদের দেখার পরে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, বিশেষ করে নিবেদিতার দিকে। এমনকি গ্রামের দুইজন বয়স্ক লোক নিবেদিতা এবং শ্রাবণের পিছু পিছু আসতে শুরু করে। এটা শ্রাবণ এবং নিবেদিতা দুজনেই খেয়াল করে, কিন্তু তারা তাদের ইগনোর করে হাঁটতে শুরু করে। আর একটা সময় তারা তাদের বাড়িতেও পৌঁছে যায়। শ্রাবণ সেই দুইজন লোককে কিছু না বলে ঘরের দরজা লাগিয়ে দেয়। নিবেদিতাও বিরক্ত হয়ে গিয়েছিল, আর এই জন্যই বাসায় আসার পরে সে শ্রাবণকে জিজ্ঞেস করে, এরা কারা, আর আমাকে এভাবেই বা কেন দেখছিল? শ্রাবণ বলে, তুমি এদের ইগনোর করো, আসলে তুমি দেখতেই এতটা সুন্দর, তোমাকে দেখবে না তো কাকে দেখবে? এতে নিবেদিতার মনটাও ভালো হয়ে যায়। সেই সব কথা বাদ দিয়ে তার কাজে লেগে পড়ে। এরপরে দুজনেই ফ্রেশ হয়ে গোসল করে গ্রামের মন্দিরে চলে যায় পুজো দেওয়ার জন্য। আর পূজারী সেখানে তাদেরকে পুজো করিয়ে দেয়, যার নাম ছিল সতীশ। অন্যদিকে গ্রামের লোকেরা শ্রাবণ এবং নিবেদিতাকে নিয়ে বিভিন্ন কথা বলতে শুরু করে। এদিকে পুজো শেষ করে শ্রাবণ এবং নিবেদিতা বাড়িতে ফিরে আসে। তখনই তাদের পাশের বাড়ির এক মহিলা শ্রাবণের সাথে দেখা করতে আসে এবং জিজ্ঞেস করে, শ্রাবণ, আমি যেটা শুনলাম সেটা কি সত্যি? শ্রাবণ বলে, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, আমি নিবেদিতাকে বিয়ে করতে যাচ্ছি। তখনই সেই আন্টি একটু অবাক হয়ে যায় আর বলে, শ্রাবণ তুমি কি জানো না এই গ্রামে বড় ছেলে হওয়ার মানেটা কি? কথাটা শুনে নিবেদিতাও একটু অবাক হয়। সে সেই মহিলাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমরা যদি বিয়ে করে ফেলি তাহলে কি এমন হবে? সেই মহিলা নিবেদিতার প্রশ্নের কোনো উত্তর দেয় না, বরং সে শ্রাবণকে বলে, তোমরা যেটা করছো সেটা ভুল করছো, এমনটা কখনোই করো না। নিবেদিতা শ্রাবণকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছ থেকে কি লুকাচ্ছ, খুলে বলো। শ্রাবণ কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নিবেদিতা তাকে জোর করে। আর অবশেষে শ্রাবণ সত্যিটা বলতে শুরু করে। শ্রাবণ বলে, আমাদের গ্রামটা একটা অভিশপ্ত গ্রাম। আমাদের গ্রামে যদি পরিবারের বড় ছেলে বিয়ে করে তাহলে বিয়ের কিছুদিন পরেই সে মারা যায়, আর সে মেয়ে বিধবা হয়ে যায়। আর এটা কয়েক যুগ ধরে চলে আসছে। কেউ কোনোভাবেই এই অভিশাপের হাত থেকে মুক্ত হতে পারেনি। কিন্তু নিবেদিতা ছিল শহরে থাকা আধুনিক মেয়ে। সে এসব কুসংস্কারে একেবারেই বিশ্বাস করে না। সে হাসে এবং সে আন্টিকে বলে, আপনি একদম টেনশন করবেন না, আমাদের কিছুই হবে না। কিন্তু সেই মহিলা বলে, না তুমি যেমনটা ভাবছো এমনটা নয়। আমাদের গ্রামে এই অভিশাপটা 100 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। এই গ্রামে এমন অনেক মেয়েকে তুমি খুঁজে পাবে যাদের বিয়ের পরপরই তাদের হাজব্যান্ড মারা গেছে, আর তারা সবাই ছিল পরিবারের বড় ছেলে।
তাদের মধ্যে অনেকেই নিজেদের বাড়ি ফিরে গেছে। তাদের মধ্যে সেও একজন। তার হাজবেন্ডও পরিবারের বড় ছেলে ছিল এবং তাদের বিয়ের 6 মাস পরে তার হাজবেন্ডও মারা গেছে, কিন্তু এখনও সে তার শ্বশুরবাড়িতেই থেকে গিয়েছে। আমি তোমাদেরকে বিয়ে করতে বারণ করছি বলে আমাকে ভুল বোঝো না। আসলে আমি তোমাদের সাথে কিছু হোক এটা চাই না। শ্রাবণকে আমি ছোটবেলা থেকেই চিনি, তাই ওর সাথে কিছু হবে এটা আমি মেনে নিতে পারবো না। তাই আবারও তোমাদের সাবধান করে দিলাম, তোমরা এই বিয়েটা করো না। সেই মহিলা সেখান থেকে চলে যায়। এতে শ্রাবণ এবং নিবেদিতা দুজনেই একটু সন্দেহের মধ্যে পড়ে যায়, টেনশনে পড়ে যায় তারা। এরপরে রাতের বেলা গ্রামের 2 জন মহিলা একসাথে বসে কথা বলছিল। ঠিক তখনই গ্রামের পাশের মহিলারা সেই দিক দিয়ে পুজো দিতে যাচ্ছিল। আসলে মন্দিরে আজকে একটা অনুষ্ঠান ছিল, সেটার জন্যই তারা যাচ্ছে। তখনই অন্য একজন মহিলা কাঁদতে কাঁদতে বলছিল এই সব কিছু সেই লীলাবতীর অভিশাপের কারণে। জানি না আমাদের গ্রাম কখনো এই অভিশাপ থেকে মুক্তি পাবে কিনা, আর পেলেও সেটা কবে। এরপরেই মন্দিরে দেখা যায় অনেক মহিলারা একসাথে দেবীকে পুজো করছিল। সেখানে মন্দিরে তারা পূজার্চনা শেষ করে অবশেষে যে যার বাড়িতে চলে আসে। এরপরেই পরদিনের ঘটনা দেখানো হয়। গ্রামের সবাই একটি মিটিং করছিল, আর সেই মিটিংয়ের মধ্যে পূজারী সতীশও এসেছিল। অন্যান্য লোকেরা পূজারী সতীশকে বলতে থাকে, আমরা শুনলাম গ্রামের সেই ছেলে শ্রাবণ নাকি বিয়ে করতে যাচ্ছে। এটা কি সত্যি? ও কি আমাদের গ্রামের অভিশাপের কথা জানে না? গত বছরও এই গ্রামের অভিশাপকে অমান্য করে একটি ছেলে বিয়ে করেছিল, সেও মারা গেছে। অন্য একজন বলতে থাকে, আমাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনও বিয়ে করিনি। ওই ছেলেটার কি নিজের জীবনের কোনো মায়া নেই? তখন পূজারী সতীশ বলে, আমি ছেলেটার সাথে কথা বলেছি, তাকে বুঝিয়েছি, কিন্তু ওরা আমার কথা শুনতেই নারাজ ছিল। ওরা বলেছে যা হওয়ার হয়ে যাবে, আর আমার মনে হচ্ছে ওরা কিছুদিনের মধ্যেই বিয়েটাও করে নেবে। এরপরেই সে মিটিং শেষ হয়ে যায়। অন্যদিকে গ্রামে মনোজ নামের একটি ছেলেকে আসতে দেখা যায়। গ্রামবাসীর সাথে সেই মনোজের কথা শুনে আমরা বুঝতে পারি এই মনোজ হচ্ছে শ্রাবণ আর নিবেদিতার খুব ভালো বন্ধু। গ্রামের লোকেরা মনোজকে বলতে থাকে, আরে তোমার বন্ধু শ্রাবণ কি পাগল হয়ে গেছে? ও কি এই গ্রামের অভিশাপের কথা জানে না? কেন শুধু শুধু সেই মেয়েটার জীবন নষ্ট করছে? ও তো নিজের জীবনটাও যাবে। মনোজ বলে, টেনশন করবেন না, এমন কিছুই হবে না, আর তোমাদের এইসব কুসংস্কার তোমাদের কাছে রাখো। এটা বলে মনোজ সেখান থেকে চলে আসে। এরপরে শ্রাবণ এবং নিবেদিতা কোথাও যাচ্ছিল। দেখা যায় শ্রাবণ আর নিবেদিতা দুজনের মনটাই খারাপ ছিল। এরপরে শ্রাবণ নিবেদিতাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? নিবেদিতা বলে, আমি এইসব কুসংস্কারে বিশ্বাস করছি না, কিন্তু গ্রামের সব মানুষদের কথায় আমার ভয় হচ্ছে। শ্রাবণ বলে, ঠিক আছে, আমার সাথে চলো। শ্রাবণ নিবেদিতাকে একজন বৃদ্ধ লোকের সাথে দেখা করতে নিয়ে যায় সেই গ্রামের। আর এই লোকটা একাই থাকতো, তার দেখাশোনা করার জন্য কেউ ছিল না, যদিও সে অসুস্থ ছিল, আর সেও ছিল পরিবারের বড় ছেলে। আর একে একে এই লোকটার পরিবারের সবাই মারা গেছে, যার ফলে এই লোকটা এখন একেবারেই একা হয়ে গেছে। লোকটার এখন এমন অসহায় অবস্থা হয়েছে যে এখান থেকে সে নড়তেও পারে না। এমনকি এখানে থাকতে থাকতে তার শরীর দিয়ে বাজে গন্ধ বের হতে শুরু করেছে। আর এখান থেকে আমরা জানতে পারি এটা হচ্ছে শ্রাবণের চাচা। শ্রাবণ তাকে জিজ্ঞেস করে, চাচা আপনি কেমন আছেন? লোকটা বলে, ভালো আছি, এখন শুধু আমি মৃত্যুর জন্য অপেক্ষা করছি। শ্রাবণ নিবেদিতাকে দেখিয়ে বলে, এই যে এই মেয়েটাকে আমি বিয়ে করতে যাচ্ছি। লোকটা খুশি হয় আর বলে, হ্যাঁ অবশ্যই বিয়ে করবে। এই যে দেখো, আমি বিয়ে করিনি, এখন আমার অবস্থা কি হয়েছে? গ্রামের মানুষরা তো যাইছে বলবেই, তুমি বিয়ে করো। এরপরে এই লোকটা শ্রাবণ আর নিবেদিতাকে আশীর্বাদ করে। শ্রাবণ আর নিবেদিতা সেখান থেকে চলে আসে। আর সেই লোকটার কথা শোনার পরে নিবেদিতার মন এখন অনেক ভালো, কারণ তার মনের ভেতর থেকে সেই সন্দেহটা দূর হয়ে গেছে। আর তারা একে অপরকে অনেক ভালোবাসত, তাই সেখানে জড়িয়ে ধরে একে অপরকে। আর পরদিনই তারা মন্দিরে বিয়ে করে নেয়। আর তাদের বিয়েতে তাদের বন্ধু মনোজও আসে। সেখানে তাদের বিয়েটা সফলভাবে অনুষ্ঠিত হয়। আর দেখা যাচ্ছিল গ্রামের অনেক মানুষই তাদের এই বিয়েটাতে খুশি ছিল, তারা তাদের সুখী জীবন কামনা করে। অন্যদিকে শ্রাবণ আর নিবেদিতা তারাও তাদের বিয়েটা নিয়ে অনেক খুশি ছিল, তাদের জীবনটা সুখেই কাটতে শুরু করে। তাদের দাম্পত্য জীবনের শুরুটা অনেক সুন্দর হয়। তারা দুজন একে অপরকে সময় দেয়, ঘুরতে যায়, রাতে ঘুরতে বের হয়, খাবার খেতে বের হয়। আর এভাবেই তারা তাদের দাম্পত্য জীবনের প্রথম দিনগুলো উপভোগ করছিল। এর কয়েকদিন পরেই পূজারী সতীশ শ্রাবণকে তার কাছে ডাকে আর বলে, তোমরা তো বিয়ে করে নিয়েছ, কিন্তু আমার মনে হয় না এই বিয়েটা বেশি দিন টিকবে। আর তোমার যদি কিছু হয়ে যায় তাহলে বেচারি নিবেদিতার কি হবে, তাই তুমি একটু সাবধানে থেকো। এদিকে শ্রাবণ আর নিবেদিতা রাতের বেলা একসাথে শুয়েছিল। তখনই নিবেদিতা শ্রাবণকে জিজ্ঞেস করে, গ্রামের লোকেরা এখনও আমাদেরকে নিয়ে এমন কথা কেন বলছে?
শ্রাবণ বলে, আসলে আমরা বিয়ে করে ফেলেছি তো, তাই তারা ভয় পাচ্ছে যদি আবারও আগের মতো কোনো দুর্ঘটনা ঘটে, আমার সাথে যদি কিছু হয়ে যায়, তাই আমাদেরকে সাবধানে থাকতে হবে। আর এই বিয়েটাকে অনেক দিন টিকিয়ে নিতে হবে, যাতে করে এই গ্রামের মানুষের মধ্যে থাকা ভুল ধারণাটা ভেঙে যায়। তাদের ভেতরে যে কুসংস্কার আছে সেটা আমরা দুজন মিলেই ভেঙে দেব। এই অভিশাপের কারণে এই গ্রামে অনেক সমস্যা দেখা দিতে শুরু করেছে। গ্রামের জনসংখ্যাও দিন দিন কমে যাচ্ছে, তাই যে করেই হোক এই সমস্যার সমাধান করতে হবে। পরদিন সকালবেলাতেই শ্রাবণ যখন নাস্তা খাচ্ছিল, তখন তার সেই আন্টি আবার চলে আসে আর শ্রাবণকে বলে, বিয়ে তো করে ফেলেছ, এখন সাবধানে থেকো, যেখানেই যাবে, যে জায়গায় যাবে না কেন, সবসময় নিজের দিকে খেয়াল রাখবে। শ্রাবণ বলে, ঠিক আছে। শ্রাবণ সেখান থেকে উঠে চলে যায়। তখনই নিবেদিতা সেই মহিলাকে বলে, আপনি আমাদের জমিতে চাষাবাদ কেন করেন না? সেই মহিলা বলে, শ্রাবণের জমি আর শ্রাবণের কাছে আছে কই? এছাড়া এই গ্রামের অনেক মানুষের জমি সেই জমিদার কানানের কাছে আছে। এছাড়া এই গ্রামের জমি তেমন কোনো কাজের না, কারণ সেই অভিশাপ লাগার পরে থেকে এই গ্রামে কেউ চাষাবাদ করে না, সবাই অন্য গ্রামে যেয়ে সেই জমিতে চাষাবাদ করে। সেই অভিশাপ লাগার পর থেকে এই গ্রামের জমিতে কোনো চাষাবাদ হয় না। সেই মহিলা সেখান থেকে চলে যায়। এরপরে নিবেদিতা শ্রাবণের কাছে আসে আর বলে, এই গ্রামে কি চাষাবাদ করা বারণ নাকি? শ্রাবণ বলে, আরে না, এমন কিছু নয়, যে কেউ চাইলে এই গ্রামে চাষাবাদ করা যেতে পারে। তখনই নিবেদিতা শ্রাবণের জমির ব্যাপারে জিজ্ঞেস করে। শ্রাবণ বলে, তার সব জমিগুলো তার আরেক ভাই সুনীলের কাছে রয়েছে। নিবেদিতা তখন বলে, ঠিক আছে, তুমি তোমার জমিগুলো ফিরিয়ে নাও, সেই জমিতে এখন থেকে আমরা চাষাবাদ করব। কথাটা শুনে শ্রাবণ অনেক খুশি হয়ে যায় আর বলে, তুমি যেহেতু বলছ, অবশ্যই আমরা আমাদের জমিতে চাষাবাদ শুরু করব, আমি জমিগুলো ফিরিয়ে নিয়ে আসব। শ্রাবণ সাথে সাথে তার ভাই সুনীলের সাথে দেখা করতে আসে এবং পুরো বিষয়টা খুলে বলে যে এখন থেকে তারা গ্রামেই থাকবে আর তার স্ত্রী নিবেদিতা চাইছে শ্রাবণের জমিতেই তারা চাষাবাদ করবে, এই জন্য সেই জমিগুলো এখন সে ফিরিয়ে নিতে চায়। এটা শুনে সুনীলের প্রচণ্ড রাগ হয়, কিন্তু সেই রাগটা সে বাইরে প্রকাশ করে না, বরং তার রাখালকে ধমক দিয়ে বসে। এরপরেই সে শ্রাবণকে বলে, ঠিক আছে, তোমার জমিতে আমি চাষাবাদ করেছি, আর সেই চাষাবাদের ফসল ওঠাতে আমার আরও 3 মাস সময় লাগবে। 3 মাস পরে আমি তোমার জমি তোমাকে বুঝিয়ে দেব। শ্রাবণ সেখান থেকে চলে আসে, কিন্তু সুনীলকে দেখে বোঝাই যাচ্ছিল সে এই বিষয়টাতে একেবারেই খুশি হয়নি, বরং সে প্রচণ্ড রেগেছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনোভাবেই এই জমিগুলো ফেরত দিতে চাইছিল না। এরপরে আমরা প্রিয়াকে ঘুমিয়ে থাকতে দেখি। এই প্রিয়া হচ্ছে পূজারী সতীশের স্ত্রী। পূজারী সতীশ যখন সেখানে আসে এবং তার স্ত্রীকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে, তখনই তার স্ত্রী প্রিয়াকে আদর করতে ইচ্ছে করে। সে প্রিয়ার সাথে রোমান্স করার চেষ্টা করে। তখনই প্রিয়ার ঘুম ভেঙে যায় আর তখনই সে ঘাবড়ে যায়, দেখতে পায় আশেপাশে তার হাজব্যান্ড সতীশ নেই। আর তখনই সে জানতে পারে সে এতক্ষণ যেটা দেখছিল সেটা স্বপ্ন, কারণ সতীশ তখন অন্য রুমে বসে পেপার পড়ছিল। আর তখনই তাদের কথা থেকে আমরা জানতে পারি এদের দুজনের দাম্পত্য জীবন একেবারেই ভালো ছিল না। আর এভাবেই 3 মাস কেটে যায়। শ্রাবণ সুনীলের কাছ থেকে সেই জমিগুলো ফেরত পেয়ে যায়। শ্রাবণ আর নিবেদিতা খুব সুখে শান্তিতে বসবাস করছিল এবং তাদের জমিতে তারা চাষাবাদও শুরু করে দিয়েছিল। আর এই সময়ে তারা একে অপরকে সময় দেয় এবং তাদের জীবনটাও খুব সুন্দরভাবেই চলে যাচ্ছিল। এরপরে আমরা মনোজকে ঘুমিয়ে থাকতে দেখি, কিন্তু সেই ঘুমের ভেতরেই সে অদ্ভুত এক স্বপ্নে দেখে বসে। মনোজ দেখে তার দিকে একজন মেয়ে দৌড়ে আসছে, কিন্তু সেই মেয়েটার চেহারা সে দেখতে পাচ্ছিল না, সবকিছুই তার কাছে ঝাপসা ছিল। ঠিক ওই সময়টাতে ফোনের রিং বেজে ওঠে মনোজের, আর এতে করে মনোজের ঘুম ভেঙে যায়। মনোজ ফোনটা রিসিভ করতেই সে কোনো একটা খবর শুনে চমকে ওঠে। তাড়াতাড়ি সে দৌড়ে কোথাও যেতে শুরু করে। অন্যদিকে গ্রামবাসীদেরও দেখা যায় দৌড়েই তারা মন্দিরের পাশে জমিটাতে যেতে শুরু করে। আর গ্রামবাসীদের মধ্যে সেখানে সতীশের বউ প্রিয়াও এসেছিল। আর ঠিক তখনই আমরা দেখতে পাই সেখানে আসলে শ্রাবণের লাশটা পড়েছিল। শ্রাবণের মারা যাওয়ার কারণটা কেউ জানে না, হঠাৎ করেই তার লাশটা এখানে সবাই পড়ে পেয়েছে। আর এতে করে সবাই বিশ্বাস করে নেয় সেই অভিশাপের কারণেই শ্রাবণের মৃত্যু হয়েছে। শ্রাবণ পরিবারের বড় ছেলে ছিল, কিন্তু তারপরও সে বিয়ে করেছে এই গ্রামের অভিশাপকে অমান্য করে, তাই তার পরিণতি হয়েছে এটা। অন্যদিকে নিবেদিতার কাছে খবর চলে যায়। তার ভালোবাসার মানুষের এমন খবর শুনে সে দৌড়ে সেখানে আসতে থাকে। আর শ্রাবণের লাশ দেখার পরে সে হতবাক হয়ে যায়, চিৎকার করে সেখানে কাঁদতে থাকে। সে তো কখনো শ্রাবণকে ছাড়া তার জীবনটাই কল্পনা করতে পারেনি, অথচ তার ভালোবাসার মানুষ আজকে তার কোলে ডেড বডি হয়ে পড়ে আছে। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। কিছুক্ষণ পরে পূজারী সতীশও সেখানে চলে আসে খবর পেয়ে।
আর শ্রাবণের লাশটা দেখার পরে আফসোস করতে থাকে, বলে আমি ওকে বলেছিলাম বিয়েটা না করার জন্য, আমরা আমাদের এই অভিশাপকে কখনোই কাটিয়ে উঠতে পারবো না, কিন্তু ছেলেটা আমার কথা শোনেনি, যার ফলে আজকে ওর এই পরিণতি। আর গ্রামের মানুষরাও এই বিষয়টা নিয়ে কথা বলতে থাকে। এরপরে মনোজ সেখানে চলে আসে। তার ভালো বন্ধু শ্রাবণের এই অবস্থা দেখে সেও হতবাক হয়ে যায়, কাঁদতে শুরু করে। সতীশ বলতে থাকে, শ্রাবণের এই পরিণতি দেখে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে। আমাদের এই গ্রামকে অভিশপ্ত মুক্ত করার আগে পরিবারের বড় ছেলে কেউ কখনো বিয়ে করবে না, আর যদি করো তাহলে শ্রাবণের মতোই তাদেরও একই পরিণতি হবে। তখনই সে দেবীর কাছে 2 হাত জোর করে ক্ষমা চায় আর বলে তাদের এমন ভুল আর কখনো হবে না। অন্যদিকে নিবেদিতা কেঁদেই চলছিল, আর এখানেই সিন কাট হয়ে যায়। এর কয়েকদিন পরেই দেখা যায় মনোজ গ্রামের কয়েকজন লোককে জিজ্ঞেস করছিল পূজারী সতীশের বাড়ি কোনটা, আমি তার সাথে দেখা করতে চাই। তখনই সেখানে ভাস্কর নামের একজন লোক মনোজকে সতীশের বাড়িতে নিয়ে আসে, কিন্তু সতীশ বাড়ি ছিল না। তার স্ত্রী প্রিয়া মনোজকে বলে, সতীশ এখন বাড়িতে নেই, আপনি পরে আসুন। মনোজের সাথে ভাস্করের সম্পর্কটা ভালো ছিল, এই জন্য সেখান থেকে আসার সময় মনোজ ভাস্করকে জিজ্ঞেস করে এই পূজারী সতীশ কেমন লোক। তখন ভাস্কর বলতে থাকে, পূজারী সতীশ খুবই ভালো মনের একজন মানুষ, সে গ্রামবাসীদের অনেক সাহায্য করে, কিন্তু তার বাবা কার্নান সে খুব বদমেজাজি এবং নির্দয় একজন লোক। তারা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল, তখনই ভাস্কর দেখতে পায় পূজারী সতীশ সেই দিক দিয়ে আসছিল। এই জন্য ভাস্কর মনোজকে বলে, ওই যে সতীশ আসছে, তুমি ওকে কি জিজ্ঞেস করবে? মনোজ বলে, আমি লীলাবতীর অভিশাপ সম্পর্কে জানতে চাই। এদিকে সতীশ বাড়ি থেকে আসার সময় জানতে পেরেছিল মনোজ তাকে খুঁজতে গিয়েছে, এই জন্য মনোজকে এসে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন খুঁজছিলে? তখনই মনোজ বলতে থাকে, আসলে আমি লীলাবতীর অভিশাপ সম্পর্কে জানতে চাই। সতীশ বলে, ঠিক আছে। সতীশ তাকে তার বাড়িতে নিয়ে আসে আর লীলাবতীর সেই ঘটনা বলতে থাকে। লীলাবতীর 2 ভাই ছিল। লীলাবতীর জীবনটা খুব সুন্দর ছিল, আর 18 বছর বয়সেই তার বিয়ে হয়ে যায়, কিন্তু সে তার স্বামীর সাথে বেশি দিন সংসার করতে পারেনি, কারণ বিয়ের মাত্র 1 মাস পরেই লীলাবতীর হাজব্যান্ড তাকে রেখে বিদেশে চলে যায় কাজ করার জন্য। এভাবেই 6 মাস কেটে যায়, আর 6 মাস পরেই খবর আসে লীলাবতীর হাজব্যান্ডের বিদেশেই দুরারোগ্য এক রোগের কারণে মৃত্যু হয়েছে। বিদেশে নিজের স্বামীর মৃত্যুর খবর শুনে লীলাবতী একেবারেই ভেঙে পড়ে। অবশেষে বিধবা হয়ে যাওয়ার পরে লীলাবতী তার বাড়িতে এসে থাকতে শুরু করে, নিজের বাবার বাড়িতে। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই গ্রামবাসীরা কথা বলাবলি করতে শুরু করে যে লীলাবতী একজন বিধবা, সে কিভাবে নিজের বাড়িতে এতদিন এসে থাকতে পারে। গ্রামবাসীরা লীলাবতী এবং তার ভাইকে কথা শোনাতে শুরু করে। গ্রামের মানুষের কথা শুনতে শুনতে লীলাবতীর বড় ভাই ধীরে ধীরে অতিষ্ঠ হয়ে পড়ে লীলাবতীর ওপরে। আর গ্রামের মানুষরা যখন তাকে পথে ঘাটে সব জায়গায় অপমান করে যে নিজের বিধবা বোনকে এভাবে ঘাড়ে তুলে রেখেছে, তখনই সে একটা সময় একেবারেই লীলার প্রতি বিরক্ত হয়ে যায়। কিন্তু কোনোভাবেই সে লীলাবতীর সমস্যার সমাধান করতে পারছিল না। এদিকে গ্রামবাসীরাও তার পিছু ছাড়ছিল না। অবশেষে একটা সময় সেই লোকটা প্রচণ্ড বিরক্ত হয়ে রেগে গিয়ে একদিন লীলাবতীকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেয়, কিন্তু তার ঠিক কিছুদিন পরেই সেই লোকটাও মারা যায় অদ্ভুতভাবেই। অন্যদিকে লীলাবতীর এই অকাল মৃত্যুর জন্য লীলাবতীর বড় ভাই এবং গ্রামবাসী সবাই দায়ী ছিল, আর এই জন্য লীলাবতীর এই অকাল মৃত্যুটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছিল না। সেই মৃত্যুটা অভিশাপ হয়ে তাদের উপরে চলে আসে। আর যেহেতু লীলাবতীর বড় ভাই তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিল, তাই অভিশাপটাও সেই পরিবারের বড় ছেলের উপরে এসে পড়ে। সেখানে লীলাবতী অভিশাপ দিয়ে যায়, এই গ্রামের কোনো পরিবারের বড় ছেলে যদি বিয়ে হয় তাহলে সে মারা যাবে এবং তার স্ত্রী বিধবা হবে, আর এটাই সেই পরিবারের শাস্তি। আর সেই অভিশাপটা সেই গ্রামের চাষাবাদের ওপরেও নেমে আসে। পরপর কয়েক বছর খরা হতে থাকে, কোনো ভালো ফসলই সেই গ্রামে জন্মাচ্ছিল না। তখনই সেই গ্রামের কৃষকরা বুঝতে পেরে যায় এটাও লীলাবতীর অভিশাপের কারণে, আর এই জন্য অবশেষে তারা অন্য গ্রামে যেয়ে চাষাবাদ করতে শুরু করে। অন্যদিকে অনেক মানুষরাই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য, বেঁচে থাকার জন্য, খাবার কেনার জন্য নিজেদের জমিগুলো বিক্রি করতে থাকে, বন্ধক দিতে থাকে। আর এভাবেই বছরের পর বছর এই অভিশাপটা চলে আসছে। এরপরে আবারও নিবেদিতাকে দেখানো হয় যে শ্রাবণকে হারিয়ে একেবারেই ভেঙে পড়েছিল। নিবেদিতা শ্রাবণকে এক মুহূর্তের জন্য ভুলতে পারছিল না। সবসময় শ্রাবণের প্রত্যেকটা কথা তার কানে বাজছিল, তার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত নিবেদিতার মনে পড়ছিল। আর শ্রাবণের এই স্মৃতিগুলো নিবেদিতাকে আরও বেশি কষ্ট দিচ্ছিল। নিবেদিতা আবারও কাঁদতে শুরু করে সেখানে। নিবেদিতা শ্রাবণকে ছাড়া যেন চারপাশটাই অন্ধকার দেখছিল। সে মনে মনে ভাবতে থাকে সে শ্রাবণকে ছাড়া তার বাকি জীবনটা কিভাবে এবার কাটাবে। শ্রাবণকে ছাড়া তার জীবনের কোনো মূল্য নেই। এই জন্য হতাশ হয়ে সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়।
সৌভাগ্যক্রমে মনোজ তখন সেই সময় বাড়িতে চলে আসে আর নিবেদিতাকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি তাকে উদ্ধার করে। মনোজ বলে, তুমি এসব কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? নিবেদিতা বলে, তুমি আমাকে কেন বাঁচালে? এখন আমি এই জীবন রেখে কী বা করব? আমি জানতাম না শ্রাবণকে ভালোবেসে বিয়ে করার ফল আমাকে এভাবে দিতে হবে। না হলে আমি কখনোই শ্রাবণকে বিয়ে করতাম না। ওকে অন্তত জীবিত তো দেখতে পেতাম। গ্রামের সবাই আমাদের ভালোর জন্যই বলেছিল আমাদের বিয়ে করতে না। তখন যদি তাদের কথা মেনে বিয়ে না করে এমনিতেই আমরা থাকতাম, তাহলে অন্তত শ্রাবণ আজকে আমার পাশে থাকতো। কিন্তু সেটা আমরা করিনি। তখন মনোজ তাকে সাহস দিতে থাকে, সান্ত্বনা দেয় আর বলে, শ্রাবণকে ছাড়াই বাকি জীবনটা তোমাকে বেঁচে থাকতে হবে। শ্রাবণের স্মৃতি বুকে নিয়েই তোমাকে বেঁচে থাকতে হবে। এখন আর কিছুই করার নেই। কিন্তু এখন যদি তুমি এখানেই থেকে যাও, তাহলে গ্রামবাসীর কথা এবং শ্রাবণের স্মৃতি দুটোই তোমাকে আঁকড়ে ধরবে, ঘিরে ধরবে, যাতে করে তোমার বাচ্চাটা প্রায় অসম্ভব হয়ে যাবে। এর থেকে ভালো তুমি শহরে চলে যাও। এরপরে মনোজ কিছুক্ষণ পরে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে নিবেদিতা নিজেকে সামলাতে শুরু করে। সে ধীরে ধীরে বাইরে যেতে শুরু করে, ক্ষেত খামারে যায়, বাড়িতে আসে, কাজ করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে। কিন্তু তারপরও সে শ্রাবণের কথা কখনোই ভুলতে পারছিল না। আর অবশেষে একদিন সে মনোজের কথার মতো সেই গ্রাম ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নেয়। নিবেদিতা যখন সেই গ্রামের সীমারেখা পার করছিল, ঠিক তখনই তার মনে হচ্ছিল যে তার পিছু পিছু কেউ একজন আসছে। সে নুপুরের আওয়াজ পাচ্ছিল। সে ভাবতে থাকে হয়তো কোনো মহিলা তাকে ফলো করে পিছু পিছু আসছিল। কিন্তু যখনই সে পেছনে তাকায়, সেখানে সে কাউকেই দেখতে পায় না। এরপরে নিজের মনের ভুল ভেবে সামনে আগাতে যাবে, ঠিক তখনই তার সামনে একটা ঘড়ি দেখতে পায়। ঘড়িটা হাতে নিতেই ভালো করে একটু দেখতেই সে বুঝতে পারে এটা শ্রাবণের ঘড়ি। আর সেই ঘড়িটা দেখতেই তার আবারও শ্রাবণের কথা মনে পড়ে যায়। তাই সে গ্রাম ছেড়ে যায় না, আবারও বাড়িতে ফিরে আসে। এরপর সে মনোজকে তার বাড়িতে রাখে আর মনোজকে বলে, এই যে দেখো, গ্রামের একেবারে শেষ সীমান্তে আমি শ্রাবণের ঘড়িটা পেয়েছি। শ্রাবণের মৃত্যুটা যদি মন্দিরের পাশের জমিতে হয়, তাহলে তার ঘড়িটা গ্রামের শেষ প্রান্তে কি করছে? আমার তো মনে হচ্ছে শ্রাবণের মৃত্যুতে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। আর আমি এই রহস্যগুলো ভেদ করতে চাই। যেদিন শ্রাবণ মারা গিয়েছিল, শ্রাবণ সেদিন একজন লোকের সাথে ছিল, কিন্তু সে কার সাথে ছিল সেটা আমি জানি না। অন্যদিকে মনোজ বলতে থাকে, যদি এটা সত্যিই হয়, তাহলে এই গ্রামে মানুষ খুন করার মতো একজনেরই সাহস রয়েছে, সেটা হচ্ছে জমিদার কার্নান। আর এই জন্য মনোজ রেগে সে কার্নানের কাছে যেতে শুরু করে। কিন্তু সেখানে যাওয়ার মাঝখানেই কার্নানের একজন লোক আপ্পুর সাথে মনোজের দেখা হয়। আর আপ্পু যখন জানতে পারে মনোজ কার্নানের সাথে দেখা করতে যাচ্ছে, তখন সেই লোক মনোজকে বাধা দেয়। সে আপ্পু তাকে হুমকি দিতে শুরু করে, তুমি তো এখানে এসেছিলে তোমার বন্ধুর বিয়ের জন্য, কিন্তু বন্ধুর বিয়েটা তো হয়ে গেছে, আর বন্ধুও বেঁচে নাই। তাই এখন তোমার সময় হয়ে গেছে শহরে ফিরে যাওয়ার। শহরে ফিরে যাও, কোনো কিছু জানতে এসো না, তাহলে তোমার পরিণতি ভালো হবে না। আপ্পু সেখান থেকে চলে যায়। অন্যদিকে মনোজ সেখানে বসেই বলতে থাকে, আমাকে এইসব হুমকি দিয়ে লাভ নেই। যে করেই হোক আমি সেদিনের রহস্য খুঁজে বের করবই। সেই লোকটার কাছ থেকে অবশ্যই আমরা কোনো না কোনো ক্লু খুঁজে পাব। এরপরেই কার্নানকে দেখানো হয়। তখনই একজন কৃষক কার্নানের কাছে আসে আর কার্নানকে বলে, আমার মেয়ের বিয়ের কিছুদিন পরে আমি আপনার কাছে কিছু জমি বন্ধক রেখেছিলাম, কিন্তু সেই বন্ধকের টাকা আপনি আমাকে অর্ধেক দিয়েছিলেন, বাকি অর্ধেক এখনও আমাকে দেননি। সেই টাকাটা এখন আমার প্রয়োজন। তখনই কার্নান রেগে যায় আর বলে, কিসের টাকা? আর তুমি কার জমির কথাই বা বলছো? আমি তোমাকে চিনি না। তখনই কার্নানের লোকেরা সেই কৃষককে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। এর পরদিন মনোজকে দেখা যায় গ্রামবাসীদের সাথে একে একে এসে জিজ্ঞাসাবাদ করছিল যে শ্রাবণকে শেষবারের মতো কার সাথে দেখা গিয়েছিল। তখন কয়েকজন বলতে থাকে শ্রাবণকে তারা শেষবারের মতো ভাস্করের সাথে দেখেছিল। মনোজ সাথে সাথে ভাস্করের কাছে চলে আসে আর বলে, শ্রাবণ যে সেই রাতে তোমার সাথে ছিল, এটা তুমি আমাদের বলনি কেন? ভাস্কর বলতে থাকে, আসলে সেই রাতে আমি অনেক বেশি মদ খেয়েছিলাম, একেবারে মাতাল হয়ে গিয়েছিলাম। শ্রাবণকে আমি সাইকেলের পেছনে বসিয়ে কোথাও নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এর বেশি কিছু সেই রাতে কি হয়েছিল আমার মনে নেই। আর এই কথা আমি তোমাদের বলিনি কারণ আমার মনে হয়েছিল এই কথাটা এতটা গুরুত্বপূর্ণ নয়। মনোজ বলে, আচ্ছা বাদ দাও, এখন তুমি ভালো করে মনে করো সেই রাতে আসলে কি হয়েছিল। অনেকক্ষণ মনে করার পরে অবশেষে ভাস্করের মনে পড়ে সেই রাতের একটা ঘটনা। সেই রাতে তারা যখন কোথাও যাচ্ছিল, ঠিক তখনই তাদের সামনে শ্রাবণের চাচা পেরুমাল সেখানে চলে আসে এবং সুনীল শ্রাবণকে ডাকছে বলে তাকে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু এরপরে কি হয়েছে সেটা আমার মনে নেই। পরদিনই মনোজ পেরুমালের বাড়িতে যায়, কিন্তু মনোজ তাকে সেখানে খুঁজে পায় না। পেরুমালের বাড়িটা বন্ধ ছিল। এর কয়েকদিন পরেই গ্রামে একটা নাটক শুরু হয় আর সেই নাটক দেখার জন্য গ্রামবাসীরা সবাই সেখানে চলে আসে।
সেই নাটক দেখতে মনোজ আর নিবেদিতাও এসেছিল। নাটক শেষে তারা পূজারী সতীশের সাথে দেখা করে আর বলে, আমরা পরিমলের সাথে দেখা করতে চাই। আমি ওর বাড়িতে গিয়েছিলাম, কয়েকদিন ধরেই ওর বাড়িটা বন্ধ রয়েছে, ঘরে তালা দেয়া। আমার সন্দেহ হচ্ছে যেদিন শ্রাবণ মারা গিয়েছে সেদিন পরিমলই শ্রাবণের সাথে ভুল কিছু করেছে। পরিমলকে খুঁজতে আমাকে একটু সাহায্য করুন। অন্যদিকে নিবেদিতাও তাকে হাত জোর করে। সতীশ বলে, ঠিক আছে, কালকে আমরা একসাথে খুঁজব ওকে। এর পরদিনই দেখা যায় দুজনে মিলে গ্রামের বিভিন্ন জায়গায় পরিমলকে খুঁজতে শুরু করে। তখনই সতীশের এক লোক সতীশকে এসে খবর দেয়, তারা খবর পেয়েছে গ্রামের পাশেই ছোট্ট একটা জায়গায় লুকিয়ে আছে পরিমল। আর তারা জানতে পারে সেখানে শুধু পরিমল নয়, তার সাথে সুনীলও লুকিয়ে রয়েছে। এরপরেই সতীশ এবং মনোজ সেখানে যেতে শুরু করে। অন্যদিকে পরিমল তাদের দেখার সাথে সাথেই তারা দুজনেও সেখান থেকে পালাতে শুরু করে। তখনই মনোজ বুঝতে পারে এরা নিশ্চয়ই কিছু জানে, কিছু লোক আছে, এই জন্য তারাও তাদের পিছনে দৌড়াতে শুরু করে। আর তাদের চারজনের মধ্যে দুর্দান্ত একটা ফাইট হয়। অনেকক্ষণ ফাইট করার পরে অবশেষে মনোজ এবং সতীশ সেই দুইজন সুনীল এবং পরিমলকে ধরে ফেলে এবং তারা তাকে গ্রামে নিয়ে আসে। তাদের দুইজনকেই নিবেদিতার সামনে নিয়ে আসা হয়। মনোজ জিজ্ঞেস করে, এখন বলো তোমরা শ্রাবণকে কেন মেরেছ, কিভাবে মেরেছ? তারা দুইজনই বলতে থাকে, আমরা শ্রাবণকে মারিনি। ওই দিন রাতে পরিমল শ্রাবণকে নিয়ে আমার বাড়িতে এসেছিল। আমরা সেখানে একসাথে বসে আড্ডা দেই, মদ খাই। এর কিছুক্ষণ পরে আমার কাছে একটা আর্জেন্ট কল আসে আর সেই কলটা রিসিভ করার জন্য আমি একটু দূরে চলে যাই। কিছুক্ষণ পরে পরিমলও আমার কাছে চলে আসে আমাকে ডাকার জন্য। এরপরে আমরা দুইজন যখন সেখানে ফিরে যাই, হঠাৎ করেই দেখতে পারি শ্রাবণ আমাদের কিছু না বলেই সেখান থেকে উধাও হয়ে গেছে, চলে এসেছে। শ্রাবণও সেদিন অনেক বেশি মদ খেয়েছিল, এজন্য ভেবেছিলাম হয়তোবা সে উল্টোপাল্টা কোথাও চলে গেছে। এই জন্য আমরা দুইজনই তাকে খুঁজতে শুরু করি। কিন্তু কিছুক্ষণ খোঁজার পরে আমরা হতবাক হয়ে যাই, কারণ আমার বাড়ির একটু পাশেই শ্রাবণের লাশটা পড়েছিল। লাশটা দেখার পরে দুজনেই ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু তখনই মাথার মধ্যে চিন্তা এসেছিল, যদি গ্রামবাসীরা শ্রাবণের লাশটা আমার বাড়ির আশেপাশে দেখতে পায়, তাহলে গ্রামবাসীরা সবাই ভেবে নেবে আমি শ্রাবণকে মেরেছি। আর এই জন্য আমরা দুইজন শ্রাবণের লাশটা মন্দিরের পাশের জমিতে ফেলে দিতে গিয়েছিলাম। আর যাওয়ার সময় হয়তোবা শ্রাবণের হাত থেকে সেই ঘড়িটা গ্রামের শেষ প্রান্তে পড়ে গিয়েছিল। সেই দুইজন বলে, কসম করে বলছি সেই দিন রাতে এটাই ঘটেছিল, আমরা দুজনের কেউই শ্রাবণকে মারিনি। কিন্তু নিবেদিতা ততক্ষণে পুলিশকে খবর দিয়ে ফেলেছিল। পুলিশ সেখানে চলে আসে আর সেই দুইজনকে সত্য লুকানোর জন্য এবং লাশ অন্য জায়গায় ফেলার জন্য, অর্থাৎ প্রমাণ লুটপাট করার জন্য তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর নিবেদিতা বলে, এখন এটা থেকে এটাই প্রমাণিত হয়ে যায় যে এই গ্রামে অভিশাপ নয়, বরং শ্রাবণের মৃত্যুর পেছনে অন্য কোনো সত্যি লুকিয়ে রয়েছে, আর আমি সেটা বের করবই। নিবেদিতা বলতে থাকে, আমার মনে হয় এই গ্রামে যতদিন ধরে মানুষ মারা যাচ্ছে তাদের পেছনে নিশ্চয়ই কোনো না কোনো লোক রয়েছে। তারাই মানুষদের মেরে এই গ্রামে অভিশাপের নামে মানুষদের মনে ভয় ছড়াচ্ছে। এর কয়েকদিন পরে সেই গ্রামে আরও এক দম্পতি চলে আসে, রাজু এবং গৌরী, সাথে তাদের ছোট্ট একটা মেয়েও ছিল। গ্রামের রাস্তায় শশী নামের একজন লোক রাজুকে জিজ্ঞেস করে, তোমরা কারা? রাজু বলে, আমার বাবা সুব্রমণিয়াম এই গ্রামেই থাকতো, কিন্তু সে লীলাবতীর ভয়ে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, আর এখন আমরা এই গ্রামেই থাকব। এই কথা শুনে শশী ভয় পেয়ে যায়। শশী ভাবতে থাকে, কত মানুষ গ্রামের বাইরে থেকে বিয়ে করে গ্রামে থাকতে আসছে, আর আমার মতো অনেকেই নিজেদের বিয়ের সময় পার করে এখন বুড়ো হয়ে গেছি বিয়ে না করেই। আর এরা বাইরে বিয়ে করেছে, গ্রামের বাইরে, এদের কিছুই হয়নি। তখনই শশী গ্রামের বাকি লোকদের বলতে থাকে যে একটি ছেলে বিয়ে করে সুন্দরী এক বউ নিয়ে সাথে এক বাচ্চা মেয়ে নিয়ে এই গ্রামে এসেছে। সেও পরিবারের বড় ছেলে, কিন্তু বিয়ে করার এত বছর পরও তার কিছু হয়নি। অভিশাপ তাদের উপরে কোনো কাজই করেনি, তাই আমাদেরও উচিত গ্রামের বাইরে গিয়ে বিয়ে করে তারপরে গ্রামে ফিরে আসা। বিয়ের কয়েক বছর পর আমরা গ্রামে ফিরে আসব আর আবারও চাষাবাদ শুরু করব, তাহলেই সেই অভিশাপ আমাদের উপরে আর লাগবে না। শশীর কথা শুনে আরও কয়েকজন এমন অবিবাহিত ছেলে রাজি হয়ে যায়, আর তারা বলে, হ্যাঁ ঠিক। এরপরেই তারা গ্রামের বিভিন্ন পরিবারের কাছে যেয়ে বলে, আমরা বিয়ে করতে রাজি। আপনাদের পরিবারের কোনো মেয়ে যদি আমাদের বিয়ে করতে চায় তাহলে বলতে পারেন, আমরা বিয়ে করব। এইসব কথা শুনে গ্রামের কিছু মানুষ অবাক হয়, আবার কিছু মানুষ হাসাহাসি করতে শুরু করে যে 50 বছর বয়সে এদের মেয়ে কে দেবে। এদিকে রাতের বেলা মনোজ দেখা করতে আসে নিবেদিতার সাথে আর বলে, আমার শহরে যাওয়ার সময় হয়ে গেছে। নিবেদিতা তখন বলে, আর কিছুদিন পরেই এই রহস্যের উপর থেকে পর্দা উন্মোচন হবে, তাই তুমি আর কয়েকদিন অপেক্ষা করো, তারপরে চলে যেও। মনোজ বলে, কেন, কি এমন হয়েছে, কিভাবে রহস্যের জট খুলবে? তখনই নিবেদিতা মনোজকে একটি সিক্রেট বলতে থাকে। তার প্ল্যান, গ্রামে যে নবদম্পতি এসেছে রাজু এবং গৌরী,
তারা দুজনেই নিবেদিতার পরিচিত এবং নিবেদিতার কথাতেই তারা এই গ্রামে এসেছে। আসলে নিবেদিতা শহরে গিয়েছিল এর মাঝে, আর গৌরী তার বান্ধবী এবং তাকে সবকিছু খুলে বলেছিল এবং গৌরীর সাহায্য চায় বলেও সে তাকে জানিয়েছিল, আর গৌরীও নিবেদিতাকে সাহায্য করবে বলে জানিয়েছিল। আর তাই প্ল্যান করে তারা এই গ্রামে চলে আসে। সবকিছু শুনে মনোজ রেগে যায় আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এই রহস্যর জট খুলতে গিয়ে তুমি তোমার ফ্রেন্ড এবং তার হাজব্যান্ডের জীবন বিপদে ফেলে দিয়েছ। ওদের যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, ওদেরকে আমাদের বাঁচাতে হবে। তখনই রাজু নিবেদিতাকে কল করে আর বলে, তোমাকে আমার কিছু বলার আছে। ঠিক তখনই তারা রাজুর কথাটা ঠিকভাবে শুনতে পায় না, কারণ সেখানে মোবাইলের সিগন্যাল ভালোভাবে পাওয়া যাচ্ছিল না। তখনই রাজু বুঝতে পারে কেউ তার পিছু করছে। রাজু দৌড়াতে শুরু করে আর তখনই দেখা যায় কয়েকজন লোক রাজুর পিছু করছিল। আর তখনই দেখা যায় সেই লোকগুলো আর কারো নয়, কার্নানের লোক। আর এদিকে কার্নান সহ আরও একজন লোকের সাথে সতীশ মিটিং করছিল। কার্নান বলে, তুমি কি দেখেছ সেই রাজু এই গ্রামে বিয়ে করে আসার পরে এই গ্রামের মানুষদের উৎসাহিত করছে অন্যান্যদের বিয়ে করার জন্য। আমি ভেবেছিলাম তুমি কিছু করবে, কিন্তু এখনো তুমি কিছুই করলে না। আর এভাবেই যদি এই গ্রামে একের পর এক মানুষ আসতে শুরু করে তাহলে আমাদের কি হবে? আমাদের হাত থেকে এই গ্রামের কন্ট্রোল চলে যাবে, সব জমি জমা চলে যাবে। লীলাবতীর অভিশাপের ভয় দেখিয়ে এই গ্রামের মানুষদের যেভাবে কাবু করে রেখেছিলাম সেটা আমাদের হাত থেকে চলে যাবে। এখানে সতীশ রেগে যায় আর বলে, আপনার জন্য আমি কতজন মানুষকে খুন করব? আপনার জন্যই আমি শ্রাবণকেও মেরেছি, আর কতজনকে মারব? তখনই আমাদের সেই রাতের ঘটনা দেখানো হয়, যেখানে সতীশ দাঁড়িয়েছিল, লুকিয়েছিল। অন্যদিকে মাতাল শ্রাবণ হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক ওই সময়টাতে সতীশ তার কাছে চলে আসে এবং মাতাল শ্রাবণকে প্রচণ্ড মারধর করতে শুরু করে। আর একটা পাথর দিয়ে শ্রাবণের মাথায় বারবার আঘাত করতে করতে তাকে সেখানেই মেরে ফেলে। সতীশ বলে, ঠিক আছে, তোমার জন্য আমি আরও একটা খুন করব। আমি সেই রাজুকেও খুন করে ফেলব। এদিকে মনোজ বুঝতে পেরেছিল রাজুর হয়তোবা কোনো বিপদ হয়েছে, তাই সে দৌড়ে তাকে বাঁচানোর জন্য আসছিল। অন্যদিকে সতীশও আরও কয়েকজন লোককে নিয়ে রাজুকে মারার জন্য আসছিল। আর একটা সময় সতীশ এবং তার লোকেরা রাজুকে ধরে ফেলে এবং তাকে যখনই অন্ধকারে খুন করতে যাবে ঠিক ওই সময়টাতে নিবেদিতা মনোজসহ গ্রামবাসীরা সেখানে চলে আসে। তখনই গ্রামবাসীরা সবকিছু বুঝে যায় যে যে অভিশাপের কথা গ্রামে ছড়ানো হয়েছিল সেটা শুধুমাত্র এই পূজারী সতীশ এবং তার বাবা কার্নানের করা। এই গ্রামে আজ পর্যন্ত যতগুলো ছেলে মারা গিয়েছে এবং যেগুলো মেয়ে বিধবা হয়েছে তাদের প্রধান কারণই ছিল সতীশ এবং কার্নান। এছাড়া যেসব অবিবাহিত ছেলেদের বিয়ে ছাড়া তাদের জীবনটা নষ্ট করে ফেলেছে তাদের পেছনেও রয়েছে সতীশ এবং কার্নানের হাত। আসলে তাদের লোভের কারণেই তারা গ্রামটাকে অভিশপ্তময় বানিয়ে রেখেছিল। গ্রামের মানুষদের বিয়ে করতে দিচ্ছিল না, একের পর এক খুন করে চলেছে। আর অন্যদিকে মানুষদের অভিশাপের ভয় দেখিয়ে কার্নান তাদের জমিগুলোকে কম দামে বন্ধক নিয়ে রেখেছে অথবা জমিগুলো দখল করে রেখেছে। গ্রামবাসীদের কাছে সব পর্দা খুলে যায়। তারা প্রচণ্ড রেগে যায় তাদের জীবন এভাবে নষ্ট করার জন্য। তখনই তারা প্রচণ্ড রেগে গিয়ে কার্নান এবং সতীশের উপরে হামলা করে, আর সেই হামলায় গণধোলাইতে তারা দুজনেই মারা যায়। অবশেষে এরপরেই আমরা দেখতে পাই নিবেদিতা এই গ্রামেই থাকার সিদ্ধান্ত নেয়, আর এই গ্রামের যেসব মানুষ অশিক্ষিত ছিল তাদেরকে পড়ালেখা করানোর দায়িত্ব নেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।